একটা জিনিসই মনে করিয়ে দিতে চাই যে আপনাদের তো সবে 2 মাস হয়েছে ডবল ইঞ্জিন সরকার শুরু হলো, আর এইসব বক্তব্য দিচ্ছেন। আমি আপনাদের মনে করিয়ে দিই যে দিল্লির রাজধানীতে, যেখানে গত 12-14 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার চলছে, 2024 সালে T1 টার্মিনাল 1 ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে কেভিন হয়েছিল। তখন সেন্ট্রাল গভর্নমেন্ট কি করেছিল? ডবল ইঞ্জিন সরকারের করা। 2 নম্বর, মোরবি গুজরাটে 2022 সালে সাসপেনশন ব্রিজ চলে গেল। গুজরাটে 15-20 বছর ধরে ডবল ইঞ্জিন সরকার চলছে, সেটার কি হলো? 3, অটল সেতু বম্বেতে, যেটা অটল বিহারী বাজপেয়ীর নামে, সেটা নির্মাণ হওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ওখানে ক্র্যাক ডেভেলপ করলো। 4 নম্বর, রামপথ, অযোধ্যায় ঢোকার সময় যে রামপথ, রাম মন্দির থেকে 13 কিলোমিটার, ভুবন ইনফ্রাস্ট্রাকচার একটা আহমেদাবাদের কোম্পানি, সে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে প্রথম বৃষ্টিতে রাস্তা ধরে গেল। মোস্ট ইম্পর্টেন্ট, যেটা রাম মন্দির, যার তত্ত্বাবধান ডিরেক্টলি প্রাইম মিনিস্টার অফিসে এবং তাদের ট্রাস্টে, প্রথম বৃষ্টিতে রাম মন্দিরকে তড়িঘড়ি প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, ছাদ থেকে জল পড়তে আরম্ভ করলো। তা এখন যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমার পুরনো সরকারের যা যা নির্মাণ হয়েছে তিনি বন্ধ করবেন, খুব ভালো, অবশ্যই বন্ধ করুন, অবশ্যই ডবল চেক করুন। কোথাও কারো মৃত্যু হয় কেউই চায় না, কিন্তু আমি এই কথাটা বাংলার মানুষকে মনে করিয়ে দিতে চাই যে ডবল ইঞ্জিন সরকার বিজেপির শাসিত যে রাজ্যে যা যা হচ্ছে তার থেকে অনেক অনেক কম তুলনায় কলকাতায় হয়েছে। এবং গতকাল লখনউ শহরের মধ্যে একটা কোচিং সেন্টারে আপনারা দেখলেন 15 জন ছাত্র কিভাবে পুড়ে মরল। এখন অবধি আমরা কি অ্যাকশন নিয়েছি তা কিন্তু দেখি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আত্মীয়দের নামে এই অভিযোগ এসেছে, মন্দির চত্বরে, মহাকাল মন্দিরের আশেপাশে প্রচুর জমি তারা কিনে রেখেছেন, যেখানে সড়ক তৈরি হয়েছে। এক্স্যাক্টলি। তা এইটা যদি কংগ্রেসের সরকার হতো বা কোনো বিরোধী সরকার হতো, প্রত্যেকটা মিডিয়া এতক্ষণে ফুল টাইম ননস্টপ এটা টিভি ইন্টারনেটে এটা বারবার চালিয়ে যেত। যখন আদার্স স্ক্যামে আমার মনে আছে, তখন তৎকালীন মহারাষ্ট্রের অশোক দেশমুখ, বোধহয় তার নাম ছিল, কি নাম ছিল, দেশমুখ বোধহয়, অশোক না ভুলে, যাই হোক, যে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন, তার শাশুড়ির আদর্শে একটা ফ্ল্যাট ছিল, সেটা নিয়ে কত কেলেঙ্কারি হয়েছিল আমার মনে আছে। তা আজকের দিনে দাঁড়িয়ে আপনারা পরপর 2 দিন, গতকাল 2টো পিস অফ নিউজ বেরিয়েছে। এক হচ্ছে রাম মন্দিরের যেই ট্রাস্টটা, সেই ট্রাস্টটাতে 2020 না 21 সালে অডিটর ফ্ল্যাগ করে বলেছিল 3500 কোটি টাকার এখানে কাঁচা ডোনেশন মানে কেউ যাচ্ছে, কেউ ক্যাশ দিচ্ছে, কেউ সোনার একটা হার দিচ্ছে, কেউ একটুখানি অলংকার দিচ্ছে, রুপোর 3500 কোটি টাকার ডোনেশন করেছে, কোনো খাতা কলম নেই। সেখানে 70 কেজি রুপো, 1250 কেজি সোনা, সেখানে আপনার 200 কোটি নগদ ক্যাশ, এমনকি শ্রীরামের পাদুকা যেটা, সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রি কনসেপশনাল ক্লিনিকটা আসলে কি না, এটি এমন একটি ক্লিনিক যেখানে কিন্তু আপনি প্রথমবার আপনার গাইনোকোলজিস্ট বা ফার্টিলিটি স্পেশালিস্টের সঙ্গে মিট করবেন যখন কিনা আপনি প্রেগন্যান্সি প্ল্যান করছেন। এটা নয় যে যখন আপনি অলরেডি কনসিভ করে ফেলেছেন তারপরে আপনি আপনার ডাক্তারের সঙ্গে মিট করলেন। প্রথমেই বলে দিই যে প্রি কনসেপশনাল ক্লিনিকে আমরা এক্স্যাক্টলি কি করি। আমরা কিন্তু রিস্ক স্ট্র্যাটিফিকেশন করি, অর্থাৎ একটা হেলদি প্রেগনেন্সি গ্রো করানোর জন্য আপনার কোনো রিস্ক প্রি প্রেগনেন্সি লেভেলেই রয়েছে কিনা সেইটা আমরা অ্যাসেস করার চেষ্টা করি। তার জন্য আমরা কি করি না, আপনার মেডিকেল হিস্ট্রি নিই, যেখানে আমরা খুব মেজর 3টে ডিজিজ অর্থাৎ ডায়াবেটিস, থাইরয়েড অ্যাবনর্মালিটি এবং প্রোল্যাক্টিন নামক ফিমেল হরমোনটি নর্মাল মাত্রায় আছে কিনা সেটা দেখি। দ্বিতীয়, আপনার ভ্যাকসিনেশন শিডিউল কমপ্লিট আছে কিনা, এরকম কোনো ভ্যাকসিনেশন আপনার জন্য পেন্ডিং কিনা যেটা প্রেগনেন্সির আগেই আপনাকে নিতে হবে। তৃতীয়, আপনার কোনো ক্রনিক মেডিকেশন চলছে কিনা যেটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন, অর্থাৎ প্রেগনেন্সিতে আপনার সেই মেডিকেশনটা হার্ম করতে পারে। চতুর্থ, লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ আপনি আপনার অপটিমাম বডি ওয়েট ক্যারি করছেন কিনা, সেটিতে নিয়ে যেতে গেলে আপনাকে কিভাবে হেল্প করতে হবে, এবং আপনার এমন কোনো ব্যাড হ্যাবিটস লাইক টেকিং অ্যালকোহল, স্মোকিং এইগুলো আছে কিনা যেগুলো কিন্তু আপনার ভবিষ্যৎ প্রেগনেন্সিকে অ্যাফেক্ট করতে পারে। পঞ্চম এবং লাস্ট, আপনার কোনো ফার্টিলিটি রিগার্ডিং অ্যাডভাইস লাগবে কিনা,
অর্থাৎ অনেক দিন ধরে প্রেগনেন্সি ট্রাই করছেন কিন্তু প্রেগনেন্সি এখনো আসছে না, এবং তার সাথে সাথে আপনার কিছু কিছু মেন্সেসের ইরেগুলারিটিস রয়েছে, সেইগুলো নিয়েই কিন্তু আমরা রিস্ক স্ট্র্যাটিফিকেশন করা শুরু করি এবং প্রসিড করি। এবং চম্পট রাজ, তার নামও একটা চম্পট, নামটাও বেশ ভালোই রেখেছে চম্পট রাজ। তিনি নাকি সেখানকার ইনচার্জ। সে চম্পট রাজ কোথায় লম্পট হয়েছে এখনো আমরা সেটা কিন্তু বুঝতে পারিনি। নট ইভেন এন FIR has been filed, নট ইভেন এন FIR has been filed। সিন্ধি অ্যাসোসিয়েশন তারা বলছে আমরা 200 কিলোর মতো ব্রিক্স পাঠিয়েছি, 200 সিলভার ব্রিক্স উই হ্যাড সেন্ট, উই ডোন্ট ইভেন নো যে সেটা কোথায় গিয়েছে। এই হলো রাম মন্দিরের ঘটনা। এখন দেখা যাচ্ছে মোহন যাদব, আমরা যেরকম মুখ্যমন্ত্রী তৈরি হয় মানুষের রায় দিয়ে কেউ একজন চেনে, বিজেপি একমাত্র পার্টি তারা টুপির থেকে নাম বার করে, কে মুখ্যমন্ত্রী হবে তাদের MLA-রাও জানে না। ইলেকশন হয়ে যাওয়ার পর একটা টুপিতে এক দুটো নাম রাওয়া যায়, টুপিটা ঘোরে নাম বার করা হয়, যার নাম বেরোলো তার কপাল খুলে গেল। সেইভাবে মধ্যপ্রদেশে নাম বেরোয়েছিল মোহন যাদবের। মোহন যাদব মুখ্যমন্ত্রী হওয়ার পর ধাপে ধাপে 335 একর জমি তিনি এবং তার নিকটবর্তী আত্মীয় মানে আমার ফার্স্ট কাজন থ্রাইস রিমুভ নয়, মানে তার ওয়াইফ, ইনল, সান, ডটার, ব্রাদার, সিস্টার, এদের নামে 335 একর্স তাদের জমি। আর এমনকি একটা হাইওয়ে তৈরি হবে, একটা হাইওয়ে নির্মাণ হবে, সেটা তো মুখ্যমন্ত্রী আগেই জানেন। ধরুন বাজেটের আগে তো কলকাতায় একটা আপনারা সেকেন্ড বিমানবন্দর করবেন, সেই স্থানটা যেখানে হবে সেটা মুখ্যমন্ত্রী জানে। হাইওয়েটা যেখানে হবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী জানতেন, তার আগেই সেই তথ্যটা তিনি তার কাছের মানুষজন, আত্মীয় পরিজনদের কাছে ফাঁস করে দিচ্ছে। তার আশেপাশে তারা এই জমিটা কিনেছে এবং যখন হাইওয়ে অথরিটি তৈরি হয়েছে জমির দাম বেড়ে গেছে। এটা তো কমপ্লিট স্ক্যাম। আর এখন অব্দি কোনো ন্যাশনাল টিভি হাউস এটা নিয়ে কোনো আওয়াজ করছে না। এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তারা, আমি বললাম না যে কেউ যদি ফলের দোকান থেকে একটা আপেল খিদে পেটে চুরি করে তাকে চোর বলা হয়, আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যখন চুরি করা হচ্ছে তখন কিন্তু তারা সাধু সেজে বসে আছে। কলকাতায় এখানে যে ঘটনাটা হয়েছে, কোর্ট এলাকার MLA ফেরাদ হাকিম, ওনাকে যেতে দেওয়া হয়নি, কলকাতা পুলিশ আটকেছে, তাহলে কি এই ধরনের কনস্ট্রাকশনের কাজ কেন ওনাকে যেতে দেওয়া হয়নি? জাভেদ খান যখন মুখ্যমন্ত্রী, জাভেদ খানের এলাকায় তিনি 1996 থেকে 1996 থেকে জাভেদ খান ওই এলাকার কাউন্সিলর, উনি কাউন্সিলর, তার বউ কাউন্সিলর, তারপর তার ছেলে কাউন্সিলর, তিনি বহুদিনের মন্ত্রী। তার এলাকায় যখন একজন এরকম বিল্ডিং পড়ে গেল বা বিল্ডিংয়ে একটা আগুন হয়েছিল, না কি বিল্ডিং সেইখানে জাভেদ খান কিন্তু যাননি। তারপরে জাভেদ খান দেখলাম শুভেন্দুদার হাত ধরে ওদিকে চলে গেছেন, ঋষভব্রতর হাত ধরে, এবং তিনি নবান্নে টি পার্টি করতে গিয়েছিলেন। সেই টি পার্টি চলাকালীন মুখ্যমন্ত্রী তার হাত ধরে হ্যান্ডশেক করেছিলেন এবং তিনি সবার সামনে এই কথাটি বলেছিলেন যে কি জাভেদ সাহেব, আপনার যত ইললিগাল নির্মাণগুলো আছেন এই থাকে আপনি কিন্তু সেগুলো লিগালাইজ করে নিন। তা নিশ্চয় এখন ববিদাও যখন ওইদিকে চলে গেছেন, ববিদাকেও বলা হবে যে আজকে কেন ভণ্ডামি করে তাকে ঢুকতে দেওয়া যায়নি, জানি না, হয়তো প্রোটেক্ট করার জন্য, কিন্তু আগামী দিন নিশ্চয়ই তাকেও বলা হবে যে আপনার এলাকায় যা যা আপনি করেছেন সেগুলো সব হোয়াইট ওয়াশ হয়ে যাবে। এখন তো সব বিজেপির ওয়াশিং মেশিন, এখন তো কোনো প্রবলেম নেই, এখন তো অল ইন দ্য ওয়াশিং মেশিন। আপনি এক এক করে তারা ভেতর থেকে ঢুকবে আর ঝাঁ চকচক করে বেরোবে, সফেদি কা চমকাট যারা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।